টাকা বেশি দরকারই না নিজের শরীর। তোমার শরীরে গুলি লেগেছে, গুলি। এটা খাওয়ার গুলি নয়, বন্দুকের গুলি। এটাকে যদি বের না করা যায় তাহলে ইনফেকশন হয়ে যাবে, আর ইনফেকশন যদি ছড়িয়ে পড়ে তাহলে তোমার প্রাণও চলে যেতে পারে। আর যদি তুমি বেঁচেই না থাকো তাহলে টাকা বাঁচিয়ে কি করবে? এইসব তুমি আমাকে আগে বলনি কেন? সব কাজের কথা সবসময় দেরিতে কেন বলো? নীলের মুখ থেকে এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে অবন্তিকা নীলের উপর আরো রেগে গেল। হে ভগবান, আমি একে নিয়ে কি করব? একে তো লোকের ভালো করো, তার উপরে কথাও শোনো। এখন চুপচাপ বসো। একজন পুলিশ অফিসার তোমার সঙ্গে আছে, ডাক্তার কিছু জিজ্ঞেস করবে না, আর কিছু জিজ্ঞেস করলেও আমি উত্তর দিয়ে দেব। এই কথা বলতে বলতে অবন্তিকা গাড়ি স্টার্ট দিল আর যত তাড়াতাড়ি সম্ভব সোজা হসপিটালে গিয়ে পৌঁছালো। হসপিটালে পৌঁছানোর পর ডাক্তার তাড়াতাড়ি নীলের শরীর থেকে বুলেটটা বের করলো। অপারেশন চলাকালীন নীলের শরীর কাঁপছিল, কিন্তু ডক্টর অবাক হয়ে গিয়েছিল যে এত রক্তপাত হয়ে যাওয়ার পরেও নীল নিজের জ্ঞান হারায়নি। এ কি করে সম্ভব? ডাক্তাররা নীলের কাঁধে লাগা গুলিটা বের করে দিয়েছিল, কিন্তু খুব বেশি রক্তপাত হওয়ার কারণে ডাক্তার অ্যাডভাইস করলো যে নীল আজকের রাতটা যেন হসপিটালেই কাটায়, যাতে ডাক্তাররা তাকে অবজার্ভ করতে পারে, কারণ দরকার পড়লে তাকে রক্ত দিতে হবে। কিন্তু নীল এই প্রস্তাবে রাজি হলো না। দেখো অবন্তিকা, তোমার কথায় আমি হসপিটালে এসেছি, গুলিও শরীর থেকে বেরিয়ে গেছে, এখন তো আমার আর কোনো ইনফেকশনও হবে না, তাহলে আমাকে হসপিটালে কেন থাকতে হবে? আমি একদম ঠিক আছি। হসপিটালের লোকেরা শুধু পয়সা খাওয়ার ধান্দা করে, আমি ওদের এসব চালাকি খুব ভালো করে জানি। মাথা চুলকে নীল বলল। নীল, তুমি কেন কারোর কোনো কথা শোনো না? অবন্তিকা খুব ভালো করেই বুঝতে পারছিল যে নীলকে বোঝানো তার কম্য নয়। হতাশ হয়ে সে বলল, আমার সঙ্গে আমার বাড়ি চলো, আমার কাছে ওষুধের খুব ভালো কালেকশন আছে, আমি তোমার ট্রিটমেন্ট করতে পারবো। তুমি আবার আমার কাছ থেকে টাকা পয়সা চাইবে না তো? মজার ছলে নীল বলল। শাট আপ! নীলের মশকরা এখন একদম ভালো লাগছিল না অবন্তিকার। তখনই অবন্তিকার হঠাৎ মনে হলো যে সে নীলের জন্য একটু বেশিই চিন্তিত হয়ে পড়ছে। তার নিজের একজন প্রেমিক আছে, আর নীলও বিবাহিত, তাহলে তার হয়তো বাইরের একটা ছেলের জন্য এতটা চিন্তা না করলেও চলবে। অবন্তিকা এইবার আর নীলকে গাড়ি চালাতে দিল না, বেশ জেদ করে নিজেই ড্রাইভারের সিটে বসে পড়ল। নীল ওর এই কনসার্ন দেখে বেশ খুশি। সারা রাস্তা অবন্তিকার দিকেই তাকিয়ে রইল নীল। তোমার সঙ্গে থেকে বুঝতেই পারলাম না কখন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। এই সময় আমার কি তোমার বাড়িতে যাওয়াটা ঠিক হবে? তাহলে আমি আর কি করতে পারি বলো? হসপিটালে তো তুমি থাকবে না, আর তোমাকে তো আমি এই অবস্থায় একা ছেড়ে দিতে পারি না, তাই না? কথাগুলো বলেই এক হাত দিয়ে নিজের শার্টের কলারটা ঠিক করলো সে। তখনই নীলের চোখ গেল অবন্তিকার শরীরের দিকে। সেদিকে চোখ পড়তেই নীলের মাথা ঘুরে গেল। অতি কষ্টে নিজেকে সংবরণ করে গাড়ির বাইরে চোখ রাখল সে। নীলের নজর ঠিক কোন দিকে যাচ্ছে সে কথা খুব সহজেই বুঝতে পারছিল অবন্তিকা। লজ্জায় তার দুটো কান লাল হয়ে উঠল। অবন্তিকা নীলের দিক থেকে মুখ ফিরিয়ে বলল, যদি তুমি আর একবারও আমার দিকে তাকাও তাহলে আমি তোমার চোখ উপড়ে নেব। এই কথা শুনতেই নীল হেসে ফেলল, কিন্তু সে অবন্তিকার দিকে তাকানোর আর চেষ্টা করল না। প্রায় 1 ঘন্টা পরে নীল অবন্তিকার সাথে ওর বাড়ি পৌঁছল। অবন্তিকা দরজা খুলেই নিজের বেডরুমে দৌড়ালো ফার্স্ট এড বক্স আনার জন্য। তার কাছে জুতো খোলার সময় পর্যন্ত ছিল না। এদিকে সোফায় গিয়ে আরাম করে শুয়ে পড়ল নীল। আসলে হসপিটালে ট্রিটমেন্ট হলেও গাড়ির ঝাঁকুনিতে বেশ ব্লিডিং হচ্ছিল নীলের, তাই বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অবন্তিকা ফার্স্ট এড বক্স নিয়ে এলো। প্রথমে একটু ব্যথা করবে, কিন্তু তোমাকে সেটা সহ্য করতে হবে। অবন্তিকা ফার্স্ট এড বক্সটা মাটিতে নামিয়ে রেখে নিচে বসে নীলের মাথার ব্যান্ডেজ থেকে বেরিয়ে আসা রক্তটা মুছতে শুরু করলো। ওফ গড, তোমার তো মাথার অবস্থাও দেখছি বেশ খারাপ। ঠোঁট উল্টে অবন্তিকা বলল, তোমার নার্ভাস হবার কোনো দরকার নেই, যা অত্যাচার করার করে নাও। হাসতে হাসতে নীল মজা করতে থাকলো। আচ্ছা 1 মিনিট, তুমি কি করে ট্রিটমেন্ট করতে হয় সেটা জানো তো? যদিও নীলের গলা বেশ জোরেই ছিল, তাও এই কথা বলতে বলতেই সে মাথা তুলে অবন্তিকাকে দেখতে চেষ্টা করল। আর তাতেই ঘটে গেল এক ঘটনা। নীল যেই মাথা তুলে দেখার চেষ্টা করল, অমনি তার মুখ হাঁ হয়ে গেল। অবন্তিকার ঠোঁট জোড়া ঠিক তার চোখের সামনে ছিল। এই দৃশ্য দেখে বিদ্যুৎ খেলে গেল নীলের পুরো শরীরে, কিন্তু তাও সে তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে ফেলল। আমি সবকিছু পারি, তোমাকে এত কিছু ভাবতে হবে না। অবন্তিকা এইবারও নীলের চোখ দুটোকে খেয়াল করেছিল, তাই রক্ত মুছতে গিয়ে জোরে নীলের মাথার ক্ষততে চাপ দিল। আহ আহ লাগছে, একটু আস্তে, একটু আস্তে আস্তে করো। নীল ব্যথায় কোকিয়ে উঠল। আমি তোমাকে গাড়িতেই বলেছিলাম যে তুমি যদি আমার দিকে আবার তাকাও তাহলে আমি তোমার চোখ দুটো খুলে নেব, গম্ভীর হয়ে বলল অবন্তিকা। এখানে তুমি আর আমি ছাড়া আর কে আছে? তোমাকে দেখবো না তো কাকে দেখবো? তাহলে এত এদিক ওদিক তাকানোর দরকার কি?
কথাগুলো বলতে বলতে অবন্তিকা একটু লজ্জা পাচ্ছিল। আমি এদিক ওদিক কোথায় তাকালাম। না বোঝার ভান করল নীল। তুমি সব জানো বুঝলে চাঁদু। অবন্তিকার সময় নষ্ট না করে নীলের মাথায় আরেকটা নতুন ব্যান্ডেজ বেঁধে দিল। বেশ কিছুক্ষণ ধরে দুজনেই চুপচাপ সোফায় বসেছিল। এমন সময় হঠাৎই নীলের ফোন বেজে উঠল, কিন্তু সে ফোনটা ধরল না। নীল, তুমি তো আমায় তখন উত্তরটা দিলে না। তুমি ওই বাচ্চাটার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত ছিলে, কিন্তু কেন? একটু ইতস্তত করে অবন্তিকা জিজ্ঞেস করল। আমি কিছুই ভাবছিলাম না। যদি ওই বাচ্চাটার গুলি লাগতো তাহলে হয়তো ওকে আর বাঁচানো যেত না। আমার আর কি, আমি তো ইউজলেস। খুব ক্যাজুয়াল ভঙ্গিতে কথাগুলো বলল নীল। অবন্তিকা যতবার নীলকে দেখে তত অবাক হয়ে যায় সে। ছেলেটা দুষ্টু হলেও মনটা হীরের টুকরো। নীল খুবই নির্ভীক আর সাহসী একজন মানুষ। সে ঠিক আর ভুলের তফাৎ খুব ভালোভাবেই বোঝে, আর সেই সঙ্গে সে দয়ালুও। যত দিন যাচ্ছিল অবন্তিকা যেন নীলকে আরও কাছ থেকে চিনতে শুরু করেছিল। তোমার উপর দিয়ে আজকে অনেক ঝড় বয়ে গেছে, তার উপরে তুমি সকাল থেকে বাড়ির বাইরে আছো। হয়তো তুমি খুব ক্লান্ত, এখনো খুব বেশি রাত হয়নি, তুমি নিজের বাড়ি যেতে চাইলে যেতে পারো। আমিও খুব ক্লান্ত হয়ে গেছি, আর এখন একটু রেস্ট নিতে চাই। কনসার্ন থেকেই বলল অবন্তিকা। তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো? যখন তুমি জানো যে আমি কতটা অসুস্থ, তাহলে তুমি আমাকে এই অবস্থায় ঘর থেকে বের করে দিচ্ছ। বাড়িতে আমার বউ আছে, সে যখন আমাকে এই অবস্থায় দেখবে তাকে আমি কি উত্তর দেব? তুমি কি বলতে চাইছো? তুমি কি এখানে আমার সঙ্গে থাকবে এখন? অবন্তিকা ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞেস করল। আমি এখানে প্রথমবার রাত কাটাচ্ছি এমনটা তো নয়। নীল একটু হেসে বলল, তুমি দেখছি সত্যিই একটা অত্যন্ত নির্লজ্জ বেয়াদব ছেলে। অবন্তিকা হাসি চেপে কথাটা বলল। অবন্তিকা ম্যাডাম, আজ ব্যাংকের লোকেদেরকে ডাকাতের হাত থেকে বাঁচাতে গিয়ে আমি আহত হয়েছি। তুমি আমাকে যদি কোনো পুরস্কার নাও দিতে পারো, অন্তত একটা রাতের জন্য আমাকে নিজের বাড়িতে থাকতে তো দিতেই পারো। কি আমি কি খুব বেশি কিছু চাইছি? নির্লজ্জের মতো নীল জিজ্ঞেস করল। অবন্তিকা একটু থেমে একটা লম্বা শ্বাস নিল, যেন সে খুব বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।